ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না তো? তুমি তুমি আমার কথা শুনবে না? তবে তবে দেখো, তুমি আমার কথা না শুনে আমাকে ছেড়ে বাড়ির বাইরে চলে গেলে তো আমি কি করতে পারি? দেখো, দেখো তুমি আমি কি করতে পারি। দেখো, দেখো আমি কি করতে পারি, দেখো তুমি। এই বলেই মহিলাটি নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তারপর চিৎকার করতে থাকে, কষ্ট পেতে থাকে। আশেপাশে একটাও বাড়ি ছিল না। দাউ দাউ করে জ্বলতে থাকে মহিলার গোটা শরীর। কিছুক্ষণ পর নিশিকান্ত যখন এসে দেখে বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া আর একটা পোড়া কিছু গন্ধ উঠছে, নিশিকান্ত ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে তার বউ অর্ধদগ্ধ অবস্থায় চিৎকার করছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নিশিকান্ত অনেক চেষ্টা করে তার বউকে বাঁচাবার, কিন্তু কিছুতেই বাঁচাতে পারে না। তা বলছিলাম যে আজকে নিশিকান্তের বিয়ে, কিরে তোরা খেতে যাবি তো? যাবো না মানে? বিয়ে বাড়ি বাদ দিয়া যায় নাকি? শুনেছি কলকাতা থেকে মিষ্টি আসবে। আরে বাবা, শুনেছি তো নরম পাঁঠার মাংস হচ্ছে, ওই সব সারা যায় না, বুঝলে তো? বউটা মরলো 6 মাসও হলো না, ছেলেটা আবারও বিয়ে করছে, না জানি কি হয়। আরে নিশিকান্তদার বউ তো জল্লাদ ছিল গো, জল্লাদ। উরে বাবা, কি যোগ রুটে বউ ছিল। বেঁচে থাকলে নিশিকান্তদা মরে যেত, তার থেকে ভালোই হয়েছে। আহা, এরকম বলে না অভি, ঘরের ভিতরের খবর তুই জানবি কি করে? আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, বল? তা বলে বউটা এইভাবে আত্মহত্যা করবে? হ্যাঁ। আরে বাবা, কে কি করেছে ওটা বাদ দাও, খেতে যাবে তো? তাড়াতাড়ি চলো, বাড়ি যাই আমরা। সকলে বাড়ি ফিরে আসে। তারপর রাতের বেলা সকলে আবারও যায় নিশিকান্ত দাদার বাড়িতে। সেখানে গিয়ে দেখে এক অবাক কাণ্ড। আরে বিয়ে বাড়ির লোকজন কোথায় গেল সব? সত্যি তো, এত চুপচাপ কেন? চারিদিকে সবাই গেল কই? বিয়ে বাড়িতে লোকজন নেই, ব্যাপার কি? নিশিকান্ত, এই নিশিকান্ত, এত চুপচাপ কেন? তুই ঘরের ভিতরে কেন? লোকজন কই? হ্যাঁ, বেরিয়ে আয়। এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে নিশিকান্ত। আর বলো না, সর্বনাশ হয়েছে গো। খাসির মাংস রান্না হচ্ছিল, হঠাৎ করে কড়া উল্টে সব মাংস ছড়াছড়ি। ব্যাস, অনুষ্ঠানের পুরো 13টা বেজে গেল। যা, ভেবেছিলাম মাংস খাবো, এই কিভাবে হলো গো? জানি না, ঠাকুর রান্না করে বেরিয়েছিল, তারপরে গিয়ে দেখে এই কাণ্ড। একটুখানি আগুন ধরে গেছিল প্যান্ডেলে, তাই আর কি সবাই ভয়ে চলে যায় আর বলে আজকে অমঙ্গল ঘটে গেছে, পরে অনুষ্ঠান করতে। বৌভাত 2 দিন পরে রেখেছি গো। যাই, আমি ঘরে যাই। সব আত্মীয় স্বজনদের কাছে ছি ছি, আমার মান সম্মান আর রইল না। পুরো এক কড়া মাংস নষ্ট। হ্যাঁ গো, সেইটাই তো সব নষ্ট। আর বলো না গো, আমরা শুক্রবার দিন অনুষ্ঠান করব, সেদিন আমি সবাইকেই আসতে বলেছি। এই বলে নিশিকান্ত ঘরের ভিতরে চলে যায়। অভি আর মনোজের মুখ গোমড়া হয়ে যায়। কি সাংঘাতিক কাণ্ড! ওই একবার দেখতে যাবে নাকি? কোথায় যাবি দেখতে? রান্নাঘরে। বলছি তোরা সেখানে যা, আমি বাড়ি যাই। তোদের আর খেয়ে দে কাজ নেই। হ্যাঁ, আমিও যাই, চল। মনোজ, অভি আর হরি এই 3 জনে
রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখে চারিদিকে মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর হঠাৎ এক মহিলার কণ্ঠ শুনে এখানে। চমকে উঠল ওরা। পিছনে ঘুরে তাকিয়ে দেখে কালো চাদর মুড়ি দেয়া এক মহিলা দাঁড়িয়ে আছে। কে এখানে? তোদের এখানে কি চাই? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। মহিলাটা অদ্ভুতভাবে কথা বলে আর রেগে সবাইকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তিনজনে ভয় পেয়ে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় হঠাৎ শুনতে পায় মনোজ এক পাশবিক চিৎকার, আর তার সাথে কিছু একটা খাওয়ার আওয়াজ। তিনজনেই উঁকি মেরে দেখে মহিলাটা বসে বসে মাটি থেকে মাংস তুলছে আর গালে পুড়ছে। তা দেখে সকলের গাটা গুলিয়ে ওঠে। এই কেউ মাটি থেকে ওইভাবে তুলে খাবার খেতে পারে বল? দেখ, এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। খিদে পেটে মানুষ সব কিছু করতে পারে রে, সব কিছু করতে পারে। অদ্ভুতভাবে মাংস কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকে সেই মহিলাটি। তা দেখে তিনজনে ভয় পেয়ে যায়, আঁতকে ওঠে। চলো চলো এখান থেকে চলে যাই। কি ভেবেছেটা কি? হ্যাঁ, কি ভেবেছে? না 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 না, কখনোই সফল হতে পারবে না। আমি সফল হতে দেব না। সব কটাকে শেষ করে দেব, সব কটাকে শেষ করে দেব আমি। সফল হতে পারবে না। মহিলাটা মাংস মুখে পুড়ছে, হাত পাগলের মতো হাসছে, কি একটা বিড়বিড় করে বলছে, আবারও মাংস খাচ্ছে। এইসব দেখে তিনজনের ভীষণ ভয় পেয়ে যায়। সকলে সেখান থেকে ভয় পেয়ে বাড়ি চলে আসে। রাতের বেলায় মনোজ শুয়েছিল ঘরের ভিতরে। হঠাৎ তার মনে হয় তার ঘরের ভিতরে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই সে দেখে চোখের সামনে সেই মহিলাটা। আ আ আ আ কি কে কে আপনি? কি 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 চান? প্রতিশোধ চাই, প্রতিশোধ, প্রতিশোধ চাই। পর মুহূর্তেই মনোজ আর কাউকে দেখতে পায় না। সে বুঝতে পারে না এটা তার স্বপ্ন ছিল না সত্যি। নিশিকান্তের বউ ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ তার মনে হলো তার ঘরে কেউ যেন একটা আছে, কেউ যেন তার গায়ে হাত দিচ্ছে। চোখ খুলে তাকাতেই সে দেখে এক ভয়ঙ্কর দেখতে মহিলা তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো বাতাসে উড়ছে। এমন সময় ঘরের লাইটটা বন্ধ হয়ে যায় আর দূরে কুকুর ডেকে ওঠে। চমকে নতুন বউ চিৎকার করে ওঠে, কে আছো? কে আছো? বাঁচাও! কে আছো? বাঁচাও আমাকে! নিশিকান্ত ঘরের বাইরে থেকে দৌড়ে আসে। নিশিকান্ত ঘরে ঢুকতেই আলো জ্বলে ওঠে ঘরে। এসে দেখে তার নতুন বউ ভয় পেয়েছে। কি হলো, ভয় পেলে নাকি? কারেন্ট চলে গেছিল তো। ওখানে ওখানে আমি একজনকে দেখলাম, শাড়ি পরে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল। অনেকটা রেগে রেগে আমার দিকে তাকিয়েছিল। আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। হবে হয়তো, বাড়িতে তো অনেকেই আছে, কাউকে দেখে অন্ধকারে ভয় পেয়েছো, তুমি ঘুমিয়ে পড়ো। নিশিকান্ত এই কথা বলেই ঘরের বাইরে বেরিয়ে যায়। নতুন বউ আবারও শুয়ে পড়ে, কিন্তু সে কিছুতেই ঘুমাতে পারে না। ঘরের বাইরেই জানালার পাশে দাঁড়িয়েছিল সেই অর্ধদগ্ধ অবস্থায় সেই মহিলা। বিড়বিড় করে বলছিল, আমি আমি কাউকে ছাড়বো না, কাউকে না।
প্রতিশোধ নেব আমি, কাউকে ছাড়বো না। পরের দিন দুপুরবেলা নিশিকান্তের বউ হঠাৎ তাদের পুকুর পাড়ে একটা বউকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে যায়। পুকুর পাড়ে পিছন ঘুরে দাঁড়িয়েছিল সেই বউটা। সামনে এগিয়ে যেতে যেতেই নতুন বউ কথা বলে। আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চলে এলাম। ঘরে সবাই ব্যস্ত, কারোর সাথে যে একটু কথা বলবো তা বলার লোক নেই। আমি একটুকুও দুপুরবেলা ঘুমোতে পারি না। ভালোই হবে আপনার সাথে গল্প করে। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে আসে। বউটাকে দেখে চমকে ওঠে নতুন বউ, আর সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে নতুন বউকে দেখতে না পেয়ে নিশিকান্ত বেরিয়ে আসে আর দেখে পুকুর ঘাটের কাছে মাথা ঘুরে পড়ে আছে তার বউ। নিশিকান্ত তাকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। সন্ধ্যাবেলা চায়ের দোকানে আবারও আড্ডা বসেছে। হরেন্দা বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছিল। আরে বাবা, কালকের কথাটা বল না। হ্যাঁ, আমরা যেটা দেখলাম। অভি হরেন্দাকে সব কথা খুলে বলে। হরেন্দা বড় বড় চোখ করে সব শোনে। তারপর বলে, আবার না না, সেরকম কিছু হয়তো হবে না। আমার মনে হয় কোনো ভিখারি, আরে হ্যাঁ, ওই কোনো ভিখারি হবে হয়তো। প্রচণ্ড খিদে পেয়েছিল, কতগুলো মাংস ধুলোয় লুটোপুটি খেতে দেখে যে কেউ খিদে পেটে এসে ওইভাবেই খাবে রে। ওটা নিয়ে অত ভাবিস না। কিন্তু সেই ভয়ঙ্কর হাসি। আর সেই কথা বারবার বলছিল, প্রতিশোধ নেব আর প্রতিশোধ নেব। হ্যাঁ গো দাদা, তুমি তো ছিলে না, তুমি জানো না? এমন সময় চা দোকানি বলে ওঠে, আমি তো যেতে পারিনি, গেলে ওই মাটি থেকে মাংসই আমি বাড়ি নিয়ে চলে আসতাম, আর তারপরে ধুয়ে সেটা খেতাম। কত মাংস বলো দেখি, কিভাবে ধুলোতে লুটোলুটি খাচ্ছিল। সকলে আবারও হাসি ঠাট্টায় মেতে ওঠে। হরেন্দা কিছু একটা মনে করেছিল। তারপর গল্প করে সবাই যে যার বাড়ি চলে যায়। হরেন্দা ভাবে একবার নিশিকান্তের বাড়ি হয়ে যাবে। তার মনে কিছু একটা সন্দেহ জেগেছে। তাই রাতের অন্ধকারে হরেন্দা নিশিকান্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্ধকার রাস্তা দিয়ে যখন হরেন্দা যাচ্ছিল, বারবার মনে হচ্ছিল কেউ তার পিছু নিয়েছে, কিন্তু কেউ ছিল না। নিশিকান্তের বাড়ির সামনে গিয়ে দেখে অদ্ভুত একটা উগ্র গন্ধ বাতাসে। তার সাথে আবহাওয়াটাও কিরকম একটা ভারী ভারী। একে শীতকাল, শীতের কুয়াশা, কিন্তু ঘরটাকে যেন একটা কালো ধোঁয়াশায় ঘিরে রেখেছে। নিশিকান্ত, এই নিশিকান্ত। ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে নিশিকান্ত আর বলে, কি হয়েছে দাদা? কোনো সমস্যা? বলছি, তোমার বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। বাইরে দাঁড়িয়ে কেন দাদা, ঘরে এসো। আবার না না, অনেক রাত হলো, আমি বাড়ি যাই। তোমাদের বাড়ি সব ঠিক থাকলে খুবই ভালো। তবে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, কেমন? হ্যাঁ দাদা, অবশ্যই বলবো। নিশিকান্ত ঘরে চলে যায়। হরেন্দা কিছু একটা ভাবতে ভাবতে বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর হরেন্দার মনে হয় কোনো একটা অচেনা রাস্তায় তিনি উঠে পড়েছেন। আরে, এ এ আমি কোন রাস্তায় এসে পড়লাম? অন্ধকারে অন্ধকারে কি পথ ভুল করলাম? কিন্তু কিন্তু এটা তো সম্ভব নয়। চেনা পথ আমি কি করে ভুল করতে পারি? হ্যাঁ, না 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 না, এটা অসম্ভব। হরেন্দা পিছন ঘুরে তাকাতেই অবাক হয়ে যায়। পিছনে কালো কুয়াশার চাদরে ঢেকে আছে।
সামনেটাও কালো কুয়াশার চাদরে যেন হরেন্দাকে ঘিরে রেখেছে একটা কালো বলয়। হরেন্দা বুঝতে পারছে তাকে কেউ দূর থেকে লক্ষ্য করছে। হরেন্দার সতর্কিত দৃষ্টি সেটা দেখার চেষ্টা করছে, কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। হরেন্দা দুটো একটা জ্বলন্ত চোখ দেখতে পায়। চমকে উঠে ভয় পিছিয়ে যায় দুপা। চোখ দুটো আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। হঠাৎ সে ম্যাও করে ডেকে উঠল আর হরেন্দার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। হরেন্দা পড়ে যায়। একটা কালো বিড়াল তার তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে তার গোটা শরীরে আঁচড় কেটে বেরিয়ে গেল। হরেন্দা উঠতেই সামনে দেখে এক মহিলা গায়ে চাদর চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। কে 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 বলো তো তুমি? হ্যাঁ, কে? দেখো তো আমাকে চিনতে পারো কি না। নিশ্চয় চিনবে, আমাকে চিনতে পারবে, কারণ আমি যেদিন মারা যাই সেদিন তুমি আমার কাছে এসেছিলে আমাকে দেখতে। হরেন্দা চমকে উঠে ভয় পেয়ে যায়। এমন সময় মেয়েটা তার মুখ থেকে কালো কাপড়টা সরাতেই দেখতে পায় অর্ধদগ্ধ অবস্থায় পুড়ে যাওয়া নিশিকান্তের প্রথম স্ত্রী। তুমি 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 তো মারা গেছো। হ্যাঁ, কি আমাকে দেখে চমকে গেলে? হ্যাঁ, কিন্তু তুমি তো বুঝতে পারছে যে আমি এখানে এসেছি, কাউকে ছাড়বো না। আমি প্রতিশোধ নেব, আমি আমার প্রতিশোধ নেব। আমার প্রতিশোধের পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে দেব আমি। এই বলে মহিলাটি একটা কাঠের টুকরো নিয়ে হরেন্দার মাথায় সজোরে আঘাত করে, আর সেই আঘাতেই ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় হরেন্দা। রক্তে ভেসে যায় সেই জায়গার মাটি। ভয়ঙ্করভাবে হেসে অদৃশ্য হয়ে যায়। হরেন্দা খাটের ওপরে শুয়ে আছে, মাথায় তার ব্যান্ডেজ বাঁধা। গ্রামবাসীরা সকালবেলা রাস্তায় ওইভাবে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে এসেছে। এখনো জ্ঞান ফেরেনি। তাকে দেখতে এসেছে মনোজ, অভি, হরি, কিন্তু হরেন্দা কোনো কথা বলতে পারে না। কি হলো বলো তো? কি জানি ভাই, কিছুই তো বুঝতে পারছি না। তবে চল আমরা বাইরে যাই। সকলেই যে যার বাড়ি ফিরে যায়। আর ওইদিকে নিশিকান্তের ঘরে আজকে চলছে বৌভাতের আয়োজন। শাড়ি, গয়না এইসব রেখে বসে আছে নিশিকান্তর নতুন বউ। নিশিকান্ত ঘরের ভিতরে প্রবেশ করে। কি গো, তোমাকে কি বলছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর এই শাড়িটা পরো। তোমার কি কিছু অপছন্দ হয়েছে? এরকম মুখ গোমড়া করে কেন বসে আছো? হঠাৎ করে নিশিকান্তের বউ ভারী গলায় বলে ওঠে, এটা তো আমার গয়না নয়, এটা আমার শাড়ি নয়। আমার শাড়ি, আমার গয়না আমাকে দাও, নয়তো আমি পরবো না। কি যাতা বলছো? এটা আবার হয় নাকি? তোমার শাড়ি, তোমার গয়না এগুলোই তো। না, এসব আমার জিনিস নয়। আমার লাল শাড়ি, গয়না সব আলমারিতে আছে, ওইগুলো আমাকে বার করে দাও। বার করে দাও। নিশিকান্তের বউও নিশিকান্তের দিকে তাকায়। তার চোখ রক্তবর্ণ। নিশিকান্ত তার গায়ে হাত দিতেই বুঝতে পারে তার গাটা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে। গায়ে ধুম জ্বর। তোমার তো শরীর খারাপ, তুমি শুয়ে পড়ো, আমি দেখছি কি করে যায়। এমন সময় নিশিকান্তের বউ নিশিকান্তকে জোরে একটা ধাক্কা মারে। সে ছিটকে পড়ে যায়। অনেক দূরে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে নিশিকান্তের বউ। বাতাসে ভাসতে শুরু করে। তার চেহারার আমূল পরিবর্তন আসে। শরীর অর্ধদগ্ধ, চুল বাতাসে উড়ছে। বাতাসে তখনই ছড়িয়ে পড়ে পোড়া মাংসের গন্ধ। নিশিকান্ত ভয় পেয়ে যায়, আতঙ্কে তাকাতে থাকে চারিদিকে।
এ কি দেখছে সে? এ তো এ তো তার প্রথম বউ। না না না, এটা হতে পারে না। আমি ফিরে এসেছি। তুমি অন্য কাউকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবি তুই? আমাকে ছেড়ে? এটা কখনোই হতে পারবে না। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? কোনো মতেই না। শেষ করে দেব সবাইকে, শেষ করে দেব। প্রতিশোধ আমি নেবই, প্রতিশোধ আমি নেবই। আহ! নিশিকান্ত ঘরের বাইরেই বেরোতে যাবে, এইদিকে তড়াম করে দরজা বন্ধ হয়ে যায়। নিশিকান্ত আটকে পড়ে দরজার ভিতরে। কিছুক্ষণের মধ্যেই হরেন্দার জ্ঞান ফিরে আসে। ততক্ষণে এই গ্রামবাসীরা জেনে গেছে নিশিকান্তের বাড়ির ঘটনা। হরি, অভি, মনোজ দৌড়াতে দৌড়াতে চলে এসেছে হরেন্দার বাড়ির সামনে। ওদের তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে দেখে হরেন্দা বলল, কিরে, কিছু হয়েছে? আরে হ্যাঁ গো দাদা, বড় বিপদ নিশিকান্তের বাড়ির। এই বিপদটা যে হবে আমি জানি, আমি বুঝতেই পেরেছিলাম। কি সাংঘাতিক ব্যাপার! সবাই বলছে নিশিকান্তকে আর নাকি বাঁচানো সম্ভব নয়। সেই পিশাচিনী তাকে ধরে রেখেছে। ঘরে কেউ ঢুকতে পারছে না পিশাচিনীর ভয়ে। তার বউ গো, জানো, পুরনো বউ পুড়ে মরেছিল যে। এই আমরা সেদিন রাতের বেলা নিশিকান্তের বউয়ের প্রেতাত্মাকে দেখেছিলাম। কি সাংঘাতিক বলো তো! তখন যদি আমাদের গায়ে লাফিয়ে আমাদের ঘাড় মটকিত, কি হতো? নিশিকান্ত তাকে মনে হয় আর বাঁচানো যাবে না গো হরেন্দা। এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই সেদিন আমি ওদের বাড়িতে গেছিলাম। আসার পথে আমি দেখেছিলাম নিশিকান্তের প্রথম বউ কমলাকে। ওই আমার মাথায় আঘাত করে। ও জানতো আমি থাকলে ও ওর কার্যসিদ্ধি কখনোই করতে পারবে না। আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, তুমি কি পাগল হয়েছো হরেন্দা? আর ওই প্রেত তোমার উপর একবার আঘাত করে হামলা করতে পারে, তাহলে আবারও হামলা করবে। তুমি তোমার বিপদ কেন বাড়াবে বলো তো? তোমাকে ওখানে যেতেই হবে না। দূর, বাজে বকিস না তো। আমরা প্রতিবেশী, আর এক প্রতিবেশীর বিপদে এগোবে না, এটা কি করে হয়? হ্যাঁ, আর তাছাড়া আমি ছাড়া নিশিকান্তকে এখন কেউ বাঁচাতে পারবে না ওই প্রেতের হাত থেকে। চল চল, তোরা যাবি তো চল, নয়তো আমি একাই পারবো। হ্যাঁ, না না, আমার ভয় লাগলেও আমি তোমাকে একা যেতে দিতে পারবো না। আমি যাব তোমার সাথে। আমিও যাব তোমার সাথে, দাঁড়াও। এই কথা শুনে সকলে ভয়ে একে অপরের দিকে তাকায়। এই বলে হরি একবার প্রণাম করে নেয়। তারপর বেরিয়ে পড়ে সকলে মিলে নিশিকান্তর বাড়ির দিকে। সামনে গিয়ে দেখে কয়েকটা লোক জড়ো হয়েছে বাড়ির আশেপাশে। ওরে বাবা রে, নিশিকান্তকে আর বাঁচানো যাবে না, আর বাঁচানো যাবে না। যা মনে হচ্ছে ছেলেটা বেঘরে মরবে। বউ থাকাকালীন শান্তি পায়নি, বউ মরেও শান্তি দিচ্ছে না। কি অলুক্ষণে বউ রে বাবা! আমরা তো সকলে জানি নিশিকান্তকে বিয়ের পর তার বউ তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতো। সবসময় ঝগড়াঝাটি আর বিবাদ। নিশিকান্ত কত ভালো মানুষ, সরল সাদাসিধে। মানুষটাকে পেয়ে সংসার করতে পারলো না রে, সংসার করতে পারলো না। আর এখন ওকে নতুন করে সংসারও করতে দেয় না মেয়েটা। হায় হায় হায়, নিশিকান্তের কি হবে গো? বলছি তোরা বাইরেই থাক, কেমন? আমি ভিতরেই যাই। না না দাদা, আমি তাহলে এক কাজ কর, তোরা সকলে মিলে দরজাটা ভেঙে ফেল। সকলে মিলে দরজা ভেঙে ফেলে। ঘরের ভিতরে প্রবেশ করে হরেন্দা,
হরি, মনোজ। অভি ঘরের ভিতরে প্রবেশ করে। তারা যা দেখে তা দেখে পুরো চমকে ওঠে, ভয় পেয়ে যায়। নিশিকান্তের গলা চিপে ধরে আছে তার নতুন বউ। অবশ্য তার নতুন বউ বলা ভুল হবে, কারণ বউয়ের শরীরে তখন তার পুরনো বউ কমলার প্রেত। তুই এখনো বেঁচে আছিস, তুই মরিসনি। আমার জান কয়লার মতো, বুঝলি তো? কিন্তু তুই নিশিকান্তকে ধরেছিস কেন? ছেড়ে দে ওকে, এ জগতের মায়া ত্যাগ কর। ও আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করবে, আমি ওকে ছেড়ে দেব? তা কি করে হয়? প্রতিশোধ নেব আমি। ঝগড়া করে তুই গায়ে আগুন দিয়েছিলিস, তোকে তো কেউ মারতে চায়নি, তাহলে কিসের প্রতিশোধ? কেন দিয়েছিলিস আগুন? তুই যদি না আগুন দিতিস, আজকে বেঁচে থাকতিস, তাহলে আজকে তুই নিশিকান্তের সাথেই ঘর করতিস, বুঝলি? আমি কি আর এমনি আগুন দিয়েছিলাম? আমি তো আগুন দিয়েছিলাম নিজের জ্বালাতে, ঝগড়া করে। তাহলে তুই তো মারা গেছিস। আরে ওকে ছেড়ে দে, নয়তো মরে যাবে। আমি তো চাই ও মরে যাক, ও মরে আমার সাথে থাকবে, তবু ওকে আমি কিছুতেই বিয়ে করতে দেব না। দেব না বিয়ে করতে। এই বলে সেই প্রেত নিশিকান্তের গলা আরো চাপটে ধরে। নিশিকান্তের দম বন্ধ হয়ে আসে, ছটপট করতে থাকে কষ্টে। ও আচ্ছা, তারপর মরে দুজনেই ভূত হয়ে থাকবি, তাই তো? কিন্তু তার জন্য তো তোকে আবার নিশিকান্তকে বিয়ে করতে হবে। তাহলে এক কাজ কর, নিশিকান্তের সাথে একবার তুই বিয়েই করে নে, কেমন? আমি এক্ষুনি শাড়ি পরে প্রস্তুতি নিচ্ছি। এক্ষুনি আমি আমার লাল বেনারসিটাই পরবো। লাল বেনারসি। আরে আরে আরে, দাঁড়া দাঁড়া, এইভাবে বিয়ে করলে এই মেয়েটারই বিয়ে হবে। তুই একে ছেড়ে বেরিয়ে আয়, শাড়ি পরে প্রস্তুত হয়ে যা, আমি তোদের বিয়ে দিয়ে দেব, কেমন? সঙ্গে সঙ্গে নিশিকান্তের নতুন বউয়ের দেহ থেকে বেরিয়ে আসে কমলার প্রেতাত্মা। গোটা শরীর তার দগ্ধ। সঙ্গে সঙ্গে সে বেনারসি শাড়িটা পরে নেয়, গয়নাও পরে নেয়। নিশিকান্তের সাথে আগুনের সামনে বসে পড়ে। হরেন্দাও পাশে বসে পড়ে। মন্ত্র পড়তে পড়তে হঠাৎ হরেন্দা একটা জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে সেই বেনারসিতে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে বেনারসি এবং সেই প্রেতাত্মার দেহ। জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় সব। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভাবছিলাম আপনি বুঝি ভূতের সাথে আপনার বিয়ে দেবেন। যাক বাবা, ঝামেলা মিটলো। তবে তোমার একটা কাজ আছে নিশিকান্ত, তুমি গিয়ে কমলার নামে পিণ্ড দিয়ে আসবে, কেমন? আমি কাল ভোরেই যাব, তারপরে এসে গোটা গ্রামকে পাঁঠার মাংস করে খাওয়াবো। বিয়ের পর আমাকে জ্বালিয়েছে, মরেও আমাকে জ্বালিয়েছে। আমি আর কোনো রকম ভাবে দেরি করব না, কাল ভোরেই বেরিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে।